দাবিতে কাল জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ। জেলায় জেলায় বেলা 2টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি। জুলাই যোদ্ধার বেশে সংসদ ভবনে বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা। অভিযোগ বিএনপির সনদ সই না করার ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না। সপ্তম দিনের মতো শহীদ মিনারে এমপি ও শিক্ষকরা চলছে অনশন, কালো পতাকা কর্মসূচি। দাবি না মানলে কাল যমুনা ঘেরাও। এবং গেট পাস ফি বাড়ানোয় চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা। আদেশ প্রত্যাহার না হলে বন্ধ থাকবে যান চলাচল, হুঁশিয়ারি মালিক সমিতি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও 3 দফা দাবি বাস্তবায়নে আগামীকাল প্রতি জেলায় দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। শুক্রবার সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন। গণ অভ্যুত্থানে নিহতদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহতদের আইনি সহায়তার বিষয় পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ এবং বাস্তবায়নের উদ্যোগ যুক্ত না হওয়ায় নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলে তার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার যাত্রা জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হয়েছে বলেও মত দেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউ আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এনসিপি এবং 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে। আমি বলবো না স্বাক্ষর করেন, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সমাবেশ করবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা 12টার পর কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানান এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো 1 সপ্তাহে। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। পাশাপাশি চলছে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও অন্য কর্মসূচি। 5 অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু তা প্রত্যাখ্যান করে 3 দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। 12 অক্টোবর প্রেস ক্লাবে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এরপর থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন শিক্ষকরা। আমাদের এখন চাওয়া হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, আর হচ্ছে কর্মচারীদের জন্য 75%। হয় আমরা মরবো, না হয় আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা আশা করেছিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে তারা বৈষম্য দূর করবে, কিন্তু দেখছে কি আজকে বৈষম্য আরো বাড়িয়ে দিয়েছে। সরকারকে বা আমাদের শিক্ষামন্ত্রীকে বলতে চাই আমাদের দাবি যেন তারা মেনে নেয়। দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, গেল 7 দিন ধরে শিক্ষকরা অবস্থান করছেন। অনশন, কালো পতাকা কর্মসূচি ও যমুনা ঘেরাও নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। যে স্বাধীনতার 54 বছরেও কেন তাদের আন্দোলন করতে হয়, নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে বারবার নামতে হয়।
আমি যদি আপনাকে বলি যে 12টার পরে যে কালো পতাকা মিছিল নিয়ে কদম পোয়ারা পর্যন্ত এসেছেন এবং হচ্ছে এখানে অল্প কিছুক্ষণ কথা বলে তারা আবার হচ্ছে যে যেখানে আন্দোলন করেছে শহীদ মিনার সেখানে ফিরে গেছেন। তো আসলে শিক্ষকদের যেই দাবি সেটা আমি আপনাদেরকে জানানোর জন্য শিক্ষকদের সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি দাবিগুলো আমাদের জানান। আমাদের 3 দফা দাবিতে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও 75% কর্মচারীর উৎসব ভাতা নিয়ে আজকে আমাদের 1 সপ্তাহ যাবৎ শিক্ষকদের দাবি আদায় চলতেছে। যখন 1 সপ্তাহ পর্যন্ত শিক্ষকদের দাবি আদায় সরকার মানতেছে না, সে কারণে সরকারকে আমরা কালো পতাকার মাধ্যমে জানিয়ে দিয়েছি আমাদের যে দাবি মানতে হবে। এ কারণে সরকারকে আমরা জানিয়ে দিয়েছি। সরকার আমাদের একাধিকবার সিদ্ধান্ত নিয়েছে, বৈঠক বসেছে যে আমাদের দাবি মানবে, আশ্বাস দিয়েছে, কিন্তু সরকার আমাদের আশ্বাসে আর ফাঁকি দিচ্ছে। সরকার বারবার আমাদের সাথে মিথ্যা ছলছাড়ি করতেছে। সরকার আমাদের টাকা 20% বাড়ি ভাড়া ব্যাপারে 2 মাস সময় নিয়েছে, আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু তার কোনো সুরাহা করতেছে না। আচ্ছা, এবার আমি আরেকজন শিক্ষকের সাথে যুক্ত হচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আজকে আমাদের যে আমরা 7 দিন যাবৎ শহীদ মিনারে অবস্থান করতেছি, আমাদের এই দাবিটা এটা আসলে দাবি না, এটা সরকারের কমিটমেন্ট ছিল যে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেবে। কিন্তু শিক্ষক দিবসে দেখা গেল 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমাদেরকে উপহাস করা হলো। তারই পরিপ্রেক্ষিতে আমরা 12 তারিখ থেকে আন্দোলন করতেছি। আমরা প্রেস ক্লাবে আমাদেরকে পুলিশ দ্বারা এই সরকার অনেক নির্যাতন করেছে, আমরা লাঞ্ছিত হয়েছি। এটা লজ্জাস্কর, এটা জাতি মেনে নেবে না। তাই আমরা 7 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের সঙ্গে অলরেডি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যোগ দিয়েছেন, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করতেছে। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের দাবি মেনে নেবে। তাছাড়া আপনি দেখেন, এই যে শিক্ষা উপদেষ্টা যে আছেন, ইনি সরকারের সঙ্গে আমাদের একটা মুখোমুখি অবস্থান করে দিয়েছেন। কেন আমাদের যে ট্রেনিং যে বরাদ্দ, এই যে 2000 কোটি টাকা, এই টাকাটা ইচ্ছা করলে এখন এই সরকার আমাদের বাড়ি ভাড়ার সঙ্গে সমন্বয় করতে পারে। ধন্যবাদ। আসলে হচ্ছে শিক্ষকরা বারবারই হচ্ছে বলছিল যে তাদের ন্যায্য যে অধিকার, তারা ভিক্ষা চান না, করুণা চান না, তাদের ন্যায্য যে অধিকার সেটি যেন তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং হচ্ছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পেয়েছি যে কদম পোয়ারা থেকে সব শিক্ষক আবার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের জন্য ফিরে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি উষা, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। গত 15 অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই এই অচল অবস্থা দেখা দিয়েছে। আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান প্রবেশ না করার ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি। বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে 17 অক্টোবর রাতে চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা হয়। সভা শেষে নেতারা সিদ্ধান্ত নেন গেট পাস ফি বাড়ানোর এই আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যানবাহন বন্দরে প্রবেশ করবে না। দর্শক, এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর সরাসরি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দেব। সুমন, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন চট্টগ্রাম বন্দরে? চট্টগ্রাম বন্দরের 3 নম্বর জেডি গেটে রয়েছি। আমরা দেখছি সকাল থেকে যে ভারী যানবাহন বন্ধ রয়েছে, অর্থাৎ ট্রাক ট্রলি সব বন্ধ রয়েছে। এক পর্যায়ে বলা চলে যেহেতু পণ্যবাহী গাড়িগুলা ঢুকতে পারছে না, বন্দর এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দেখছি বন্দরের গেটগুলো বন্ধ রাখা হয়েছে। এই তারা যারা পরিবহন সংস্থার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন আসলে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে হঠাৎ 57 টাকা থেকে 200 টাকা প্লাস ব্যাট 30 টাকা অর্থাৎ 230 টাকা করার প্রতিবাদে তারা আজকে এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে। তো আমরা এখানে একজন আছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকে গাড়ি বন্ধ রেখেছেন, কেন রেখেছেন একটু যদি বিস্তারিত বলেন। হঠাৎ করে 57 টাকা 50 পয়সার গেট পাস, 235 টাকা ব্যাট সব বসাই দিছে বন্দর কর্তৃপক্ষ।
এটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিয়া একটা অচল করে দিয়েছে। এখন আপনার করোনার সময় এরকম বলে কারণে বন্ধ করেন, হঠাৎ করে বন্ধ করতে হবে একটা মানে করে গাড়িওয়ালারা দুর্গতির মধ্যে ফালা দিছে। একটা পরিবহন জগতে একটা ব্যবসায়ীদের গাড়ির কাগজ ডকুমেন্ট নিয়ে হয়রানি দিয়া বিআরটি থেকে কাগজ দিচ্ছে না, এখন আসে বন্ধ করতে হবে হঠাৎ করে 235 টাকা গেট পাস করে একটা হয়রানিমূলক পয়সা। আমাদের খরচ 300 টাকা দিতে হয় গেট পাসে। এখন আমরা কয় টাকা বাড়াবাড়ি 300 টাকা গেট পাস দিয়ে বন্দরে ঢুকি, কি বিলে আমরা পোষাইবো? এই আমাদের দাবির জন্য আমরা এই জন্য আশ্রয় করতেছি। এখন আপনারা কতক্ষণ পর্যন্ত গাড়ি বন্ধ রাখবেন? ওই জন্য একটা সিদ্ধান্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বন্দর কর্তৃপক্ষ যেহেতু তাদের সাথে কোনো আলোচনা না করে এই 57 টাকা থেকে 230 টাকা করা হয়েছে। তারা আরো একটি অভিযোগ করেছে, আগে যে 57 টাকা নির্ধারণ করা হলো কিন্তু পরিবহন থেকে কিন্তু তারা 100 টাকা আদায় করতো, এখন তারা বলছেন 230 টাকা 30 টাকা করা হয়েছে, অর্থাৎ 30 টাকা। তারা কিন্তু যখন গেটে গাড়ি ঢোকার সময় কিন্তু সেটি 300 টাকা করা হবে। তাদের ধারণা করা হচ্ছে তারা 300 টাকা দিতে হবে। তো হঠাৎ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যে তাদের সাথে যে বন্দর কর্তৃপক্ষ আলোচনা না করে হঠাৎ বাড়ানোর কারণে আজকে তারা ধর্মঘট দিতে বাধ্য হয়েছে। এবং তারা বলছেন বন্দর কর্তৃপক্ষ যদি তাদের সাথে বসে এই 57 টাকার যে গেট প্রবেশ ফি সেটি 230 টাকা করা হয়েছে, সেটি যদি 57 টাকায় নামিয়ে না আনে তারা অনির্দিষ্ট যতক্ষণ পর্যন্ত আনবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই পরিবহন বন্ধ রাখবেন। তো চট্টগ্রাম বন্দরের 3 নম্বর গেট থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। জি সুমন, আপনাকে ধন্যবাদ। সাভার পৌরসভা ও ইউনিয়নে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আবর্জনার দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা। এছাড়াও ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, আর এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে সাভার পৌর কর্তৃপক্ষ জানায় তারা নির্ধারিত সরকারি খাস জমিতে ময়লা ফেলছেন। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঢাকার পাশে অবস্থিত সাভার উপজেলা। জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে, কিন্তু মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে সাভার রেডিও কলোনি পর্যন্ত বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, যার ফলে পথচারীরা চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ময়লা সাভারের বলিয়ারপুরে ফেলা হলেও সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার ও ময়লা প্রক্রিয়াজাত করার কেন্দ্র। তাছাড়া রাতের বেলায় বিভিন্ন ট্রাক ও ভ্যান গাড়ি করে ময়লা আবর্জনা এনে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে বলে জানান এলাকাবাসী। এর থেকে পরিত্রাণ চান তারা। সাভার পৌরসভায় নির্দিষ্ট কোনো ময়লা ফেলারের ডাম্পিং না থাকার কারণে সাভার আমিনবাজার থেকে সাভার পৌরসভায় বিভিন্ন জায়গায় ময়লা মনে হচ্ছে যেন ময়লা একটা বাগার হয়ে গেছে। এখানে তো মনে করেন রাত্রে ময়লা ফেলায়, আমরা যতক্ষণ থাকি দিনের বেলা তখন তো ময়লা ফেলায় না। প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, যার জন্য আমাদের সাধারণ মানুষের চলাফেরার জন্য অনেক কষ্ট হয়। বিশেষ করে দুর্গন্ধের কারণে এখান থেকে হাঁটতেই অনেকই কষ্ট হয়। এটা আসলে পৌরসভার একটা গাফলতি যাহাকে বলে, আর দ্বিতীয় হচ্ছে এগুলো নিরসন করা খুবই দরকার। উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পানিতে গোসল, রান্না বান্না বা অন্যান্য কাজে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে তো আসলে জীবাণু সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যে সমস্ত অব্যবস্থাপনা রয়েছে এগুলো যাতে সুন্দর একটা নিয়মের মধ্যে আনা হয় সে ব্যাপারে আমি মহাসড়ক বা উন্মুক্ত স্থান নয়, নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি সাভারবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। সামাজিক রাজনৈতিক অস্থিরতায় এ বছর এইচএসসির ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এছাড়া বিগত সময়ে পাশের হার বাড়াতে কর্তৃপক্ষের অনৈতিক তৎপরতার পাশাপাশি পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়া এই বিপর্যয়ের কারণ বলে বিশ্লেষণ তাদের। আর শিক্ষার্থীরা আন্দোলনমুখী হওয়ায় কাঙ্ক্ষিত ফল আসেনি বলে মত দেন অভিভাবকরা। ভালো ফলাফলের জন্য সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
9 শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা এবং সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড। এইচএসসিতে এবার পাশের হার কমেছে 19%, যা গত 20 বছরের ইতিহাসের সর্বনিম্ন। ফলাফলে ধস নামায় হতাশ অভিভাবক ও সচেতন মহল। তারা বলছেন, শিক্ষার্থীরা নানা আন্দোলনে যুক্ত হওয়ায় এমন বিপর্যয় ঘটেছে। ছাত্র ছাত্রীরা পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, এই গতিবিধি। সন্ধ্যার সময় বাচ্চারা ঘরমুখী হচ্ছে না, পড়াশোনার পরিবেশ বর্তমান নাই। বাইরের সঙ্গ খারাপের জন্য এইসব এটা হয়ে থাকে। বাচ্চারা বাহিরমুখী এখন লেখাপড়া করতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমানের মতে, সামাজিক অস্থিরতা, ভালো শিক্ষকের অভাব এবং অনলাইন অফলাইনে শিক্ষার্থীদের কর্মমুখী প্রবণতা এইচএসসি ফল বিপর্যয়ের কারণ। এছাড়া শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়া এবং পারিবারিক বোঝাপড়ার অভাবকেও এর জন্য দায়ী করেন তিনি। মার্কিং সিস্টেম এবং ভুল সিলেবাস, কিন্তু আরও অনেকগুলো কারণ আছে। এইটির পরে স্কুলগুলোতে মানে স্কুলে চাকরি করলে যেহেতু চাকরিতে কারা যেত, একেবারে যে চাকরি পায় না কোথাও, এরা যেত স্কুলে চাকরি করে, কারণ স্কুলের চাকরির ওরকম স্যালারি ছিল না। তো ওই সময় আমরা ভালো শিক্ষক কিন্তু পাইনি, ওই গ্যাপটা কিন্তু এই কত বছর চলে আসছে। পরিস্থিতি উত্তরণে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রাথমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সামাজিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন তিনি। সবারই এখানে অংশগ্রহণ দরকার। এখানে আমাদের সরকারি লেভেলে যে যদি রিয়েল মার্কিং সিস্টেম যদি বলে, সরকার বলতেছে না, কারণ এটা রিয়েল মার্কিং সিস্টেম করাতে, তা আসলেই যদি এটা হয়ে থাকে আমরা তো রিয়েলই করব। ফলাফল বিপর্যয় ঠেকাতে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের কাউন্সেলিং এর তাগিদও দেন এই শিক্ষাবিদ। পড়াশোনার যে মোটিভেশনটা এটা কমে গেছে। তো সার্বিকভাবে এটা তো ওই এই লেভেলে যেই ছেলেরা আছে সবার মধ্যে এই যে পোর্শনটা হয়ে গেলে হয় কি, ওই যে যারা খারাপ অ্যাটেনশনটা কম দিয়েছে তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন দেশীয় টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন হচ্ছে লালন তিরোধান দিবস। শুক্রবার সন্ধ্যা থেকে লালনের ধাম ছেউরিয়ায় বসেছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। দিবসকে কেন্দ্র করে সপ্তাহ খানেক আগেই হাজারো লালন ভক্ত ছেউরিয়ার আখড়া বাড়িতে ভিড় জমিয়েছেন। এই উপলক্ষে কালী নদী পাড়ের মাঠে বসেছে মেলা। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, 135 বছরেও লালন অনেক প্রাসঙ্গিক। বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন। বরিশালের হিজলার কাউরিয়া দেশের সবচেয়ে বড় সুপারি বিক্রির বাজার। শনি ও বুধবার সপ্তাহে 2 দিন বসা এই হাটে কোটি কোটি টাকার বেচাকেনা হয়। তবে এবার ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। এবছর ফলন বেশি হওয়ার পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধ থাকায় দাম কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা। হিজলা থেকে মোহাম্মদ নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের সবচেয়ে বড় সুপারির হাট হিজলা উপজেলার কাউরিয়া হাটে শনি ও বুধবার চলে কেনাবেচা। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। কয়েকশো বছরের পুরনো এই হাটে সুপারি কিনতে আসেন সারা দেশের পাইকাররা। এই বছর বাম্পার ফলন হলেও দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, ব্যবসায়ী ও আড়তদারদের সিন্ডিকেট এবং ভারতে রপ্তানি বন্ধ থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এই জন্য প্রশাসনের তদারকি বাড়ানোর দাবিও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফলন বেশি, কিন্তু গতবারের তুলনায় এবার বাজার একটু কম, এজন্য চাষি হতাশায় আছে। বিভিন্ন দেশ থেকে আমাদের কাউরিয়া বাজারে সুপারি কেনার জন্য অনেক পাইকার পত্র আসতো, কিন্তু এই বছর পাইকার পত্র আহে না। বাজারের ভিতরে কিছু সিন্ডিকেটও করে পাইকাররা, হরিয়ারা, ঠিক আছে, মিলিয়ে মানে কৃষক যারা তারা তেমন একটা দাম পাইতে আসে না। প্রতি বছর আমাদের বাংলাদেশের সুপারি ভারত রপ্তানি করা হতো। এবছর দেশের পরিস্থিতির কারণে রপ্তানি করা হয় না,
তার কারণেও দাম এই বছর কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সুপারি চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে উল্লেখ করে চাষিদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। আবহাওয়াগত এবং জলবায়ুগত কারণে এই হিজলা উপজেলার সুপারি বিখ্যাত। সিন্ডিকেটের ব্যাপারটা আমরা জানি, সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। উপজেলায় এই বছর ৫,৯০০ মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ৪৮ ঘন্টা যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শান্তি আলোচনার জন্য কাতারের মধ্যস্থতা প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। এর আগে যুদ্ধবিরতি শেষ হবার পর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক হামলা চালায় ইসলামাবাদ। এতে ৬ জন নিহত এবং ৭ জন আহত হন। এদিকে পাক আফগান সীমান্তে টিটিপির আত্মঘাতী হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত হয়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আফগান পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির সময় শেষ হতে না হতেই পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। শুক্রবার রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৬ জন নিহত ও ৭ জন আহত হয়। নিহতদের মধ্যে ৩ জন আফগানিস্তানের ক্রিকেটার। এই ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এরই মধ্যে শুক্রবার আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাক সেনা নিহত হয়, আহত হয় ১৩ জন। একজন জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সরাসরি সেনাঘাঁটির দেয়ালে ধাক্কা মারলে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময় অন্য ৩ জন সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা করেছিল, তাদের গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে পাকিস্তানের তেহরিকি তালেবান টিটিপি মীর আলী শহরের ক্যাম্পে হামলা চালায়। তালেবান সরকারের মদতপুষ্ট এ জঙ্গি গোষ্ঠী নিয়ে মূলত সীমান্ত উত্তেজনা চলছে দুদেশের। এ পরিস্থিতিতে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে কাবুল ও ইসলামাবাদ। শান্তি আলোচনার জন্য কাতারের মধ্যস্থতা প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। আজ এই বৈঠক হবার কথা রয়েছে। দোহা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুই পক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট ও সরাসরি জানান এই মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেবে না যুক্তরাষ্ট্র, কারণ এতে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিশ্বাস ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বৈঠক শেষে ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করার উপর জোর দেন, অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে। বিপক্ষে ঘরের মাঠে জয় হাতছাড়া হলেও প্রতিপক্ষের মাঠে ড্র করে বাংলাদেশ। এই পারফরমেন্সের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে 1 ধাপ উন্নতি হয়ে এখন 183 নম্বরে বাংলাদেশ। শুক্রবার রাতে হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এদিকে ভেনিজুয়েলার আর পোর্তো রিকোর বিপক্ষে 2 জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে এখন 2 নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর 2 থেকে 3-এ নেমে এসেছে ফ্রান্স। অন্যদিকে জাপানের কাছে হারে 1 ধাপ নিচে নেমেছে ব্রাজিল। 6 থেকে নেমে এখন 7-এ অ্যানচেলত্তির দল। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দাবিতে কাল জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ। জেলায় জেলায় বেলা 2টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি। জুলাই যোদ্ধার বেশে সংসদ ভবনে বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা। অভিযোগ বিএনপির, সনদ সই না করার ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না। 7ম দিনের মতো শহীদ মিনারে এমপি ও শিক্ষকরা, চলছে অনশন, কালো পতাকা কর্মসূচি। দাবি না মানলে কাল যমুনা ঘেরাও। এবং গেট পাস ফি বাড়ানোয় চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা। আদেশ প্রত্যাহার না হলে বন্ধ থাকবে যান চলাচল, হুঁশিয়ারি মালিক সমিতি।
এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।